100টা উটের পিঠে 135 কেজি করে সোনা বাঁধা ছিল। গোটা রাস্তায় সোনা ছড়িয়ে ছড়িয়ে তিনি তীর্থ করতে যাচ্ছিলেন। আর তার সাথে এত পরিমাণ লোক ছিল যে দেখে মনে হচ্ছিল তিনি নিজের সাথে করে একটা গোটা শহর তুলে নিয়ে যাচ্ছেন। এই রাজা একাই পুরো দুনিয়ার অর্ধেক সোনার মালিক ছিলেন। তার কাছে এত পরিমাণ সম্পত্তি ছিল যা দিয়ে বুর্জ খলিফার মতন 300টা বিল্ডিং বানানো যেত। না, তিনি কোনো ইংল্যান্ড, ফ্রান্স বা রাশিয়া বা ভারতের কোনো রাজা নন। তিনি ছিলেন আফ্রিকার সবথেকে বড় সাম্রাজ্যের রাজা মানসা মুসা। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, মুকেশ আম্বানি, জেফ বেজোস। কিন্তু আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে এমন অনেক রাজাকে পাবেন যাদের সম্পত্তি এদের থেকে অনেক বেশি ছিল। আর এমনই একজন রাজা হলেন মানসা মুসা, যাকে পুরো দুনিয়ার ইতিহাসে সবথেকে ধনী সাম্রাজ্য বা ধনী রাজা নামে চেনে, যার নেটওয়ার্ক অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ ছিল $400 বিলিয়ন। আপনারা জানবে যে এখনকার বেশিরভাগ ধনী ব্যক্তিরা টেকনোলজির বিজনেস করে ধনী হয়েছে, কিন্তু সেখানে মানসা মুসা শুধুমাত্র সোনা আর নুনের ব্যবসা করে $400 বিলিয়ন মালিক হয়েছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তি মানসা মুসার ইতিহাস আপনাদেরকে বলবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি এই ভিডিও থেকে মানসা মুসার বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কয়েকজন ইতিহাসবিদদের মতে মানসা মুসার কাছে ঠিক কত টাকার সম্পত্তি ছিল সেটাই হিসেব করে বলা অসম্ভব। 2023 সালে FOB ওয়ার্ল্ড রিচেস্ট পার্সনের রিপোর্ট অনুসারে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, যার মোট সম্পত্তির পরিমাণ $230 বিলিয়ন। সেখানে মানসা মুসার সম্পত্তি ছিল ইলন মাস্কের ডবল, মানে $400 বিলিয়ন। মালি সাম্রাজ্য সেই সময় আফ্রিকার সবথেকে বড় এবং ধনী সাম্রাজ্য ছিল। এই মালি সাম্রাজ্য চলেছিল 1240 থেকে 1645 সাল পর্যন্ত। আর এই ধনী মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন সুন্দিয়া কেইতা। আর থানা থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত প্রায় 2000 মাইল জায়গায় এই সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। মালির রাজধানী শহর ছিল নাইনি। তবে নাইনির রাজধানী হলো মালির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল নাইজার নদীর তীরে টিম্বাকটু শহর। এই শহর থেকে মালির সব ব্যবসা বাণিজ্য কাজ করত। মুসার সাম্রাজ্য দক্ষিণ দিকের রাজ্যগুলিতে অনেক বড় বড় সোনার খনি ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যেত। আবার মালির উত্তর দিকের রাজ্যগুলিতে অনেক নুনের খনি ছিল, সেখান থেকে অনেক নুন আসতো। আর নুনের ব্যবসা তখনকার দিনে বিরাট লাভজনক একটা ব্যবসা ছিল। বেসিক্যালি নুন আর সোনার ব্যবসায় মুসাকে দুনিয়ার সবথেকে ধনী রাজা বানিয়েছিল। মুসা একজন মুসলিম রাজা ছিলেন, আর মুসা তার ধর্মকে খুবই সম্মান করত। তাই সব মুসলিমদের মতন মুসারও একবার হজ যাত্রা করার ইচ্ছা হয়, আর এই কারণে তিনি মক্কায় হজ করতে বেরিয়েছিলেন। মালি থেকে মক্কা পর্যন্ত হজ যাত্রা করার সময় তার তীর্থযাত্রায় দল দেখার মতন ছিল। তার দলে 100টার বেশি উট ছিল, আর সবগুলো উটের গায়ে 150 কেজি করে সোনা বাঁধা ছিল। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেখানে যত সব গরিব এবং দুঃখী ছিল, মানসা মুসা সবাইকে অনেক অনেক পরিমাণ সোনা দান করেছিলেন। মুসার কাছে ঠিক কত পরিমাণ সোনা ছিল সেটা আমার বা আপনার ভাবনার বাইরে, কারণ তিনি তার জীবনে যত সোনা গরিব এবং দুঃখীদের দান করে গেছেন এত সোনা পৃথিবীর অন্য কেউ চোখেই দেখেনি। মুসার আগে তার ভাই মানসা আবু বক্কর মালির রাজা ছিল। 1280 সালে মালির রাজ পরিবারে মুসার জন্ম হয়। মুসার পুরো নাম ছিল মানসা কামু মুসা। আবু বক্কর মারা যাওয়ার পর উত্তরাধিকারী হিসাবে মুসা 1312 সালে মালির রাজা হয়। আবু বক্করের আটলান্টিক মহাসাগর পার করার খুবই ইচ্ছা ছিল। সে জানতে চেয়েছিল যে আটলান্টিক মহাসাগরের ওপাশে কী আছে। তাই প্রায় 200টা জাহাজ আর হাজার হাজার সোনা নিয়ে এবং সাথে অনেক দাস দাসীদের সঙ্গে করে আবু বক্কর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। কিন্তু তারপর মানসা মুসার ভাই আবু বক্কর আর কোনোদিন ফিরে আসেনি। তবে কিছু আমেরিকান বইতে এটা লেখা হয় যে আবু বক্কর সমুদ্র বেরিয়ে আমেরিকার দক্ষিণ দিকে এসে উঠেছিলেন, কিন্তু সেই কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আবু বক্কর চলে যাওয়ার পর মুসা মালির সিংহাসনে বসেছিলেন, আর রাজা হওয়ার পরই মুসা মানসা উপাধি পেয়েছিলেন। এই মানসা হলো একটা টাইটেল যেটা মালির সব রাজাকে দেয়া হতো। রাজা হওয়ার পর মুসা তার সাম্রাজ্যকে এত বড় করেছিলেন যে চেঙ্গিস খানের তৈরি মঙ্গল সাম্রাজ্যের পর এটাই পৃথিবীর সবথেকে বড় সাম্রাজ্য ছিল। বলা হতো যে সময় ইউরোপের লোকেরা ঠিকঠাক মতন খেতে পেত না, সেই সময় মালিতে বসে মানসা মুসা সোনার পাহাড় বানিয়ে ফেলেছিলেন। পৃথিবীর ইতিহাসে মানসা মুসার সাম্রাজ্য সবথেকে বেশি সোনা উৎপাদন করত। আর আপনি জানলে অবাক হবেন যে পুরো পৃথিবীতে সেই সময় যত সোনা ছিল তার অর্ধেকটাই ছিল মুসার কাছে। অনেক ঐতিহাসিকরা এটা বলেন যে মালির দেশটা তখন এক বছরে 1000 কেজি করে সোনা উৎপাদন করত। মালির সাম্রাজ্য যে কত বড় ছিল তার একটা আইডিয়া আপনাদেরকে বলে দিই। এই মুহূর্তে আমি যে মালির সাম্রাজ্যের কথা বলছি সেটাকে বর্তমানে ভেঙে ভেঙে 15 থেকে 20টা আলাদা আলাদা দেশ তৈরি করা হয়েছে।
আর মানসা মুসার সেনাবাহিনীতে প্রায় 2 লক্ষ সৈন্য ছিল। এর মধ্যে 50,000 ছিল তীরন্দাজ, আর 1 লক্ষেরও বেশি ছিল পদাতিক সেনা, আর 10,000 ছিল ঘোষ সমান। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে মুসার সেনাবাহিনী ঠিক কত বড় ছিল আর তার সাম্রাজ্য ঠিক কত বড় ছিল। 1300 সালের আগে পর্যন্ত বাইরের দেশগুলি কেউ জানতো না যে মানসা মুসা এত ধনী, কিন্তু 1300 সালের পর থেকে মুসা যখন মক্কায় হজ করতে যাচ্ছিলেন তখন তার বিরাট বাহিনী আর সে যে পরিমাণ দান করেছিল তা দেখে সবাই আন্দাজ করেছিল যে মুসা ঠিক কতটা ধনী। মুসার হজযাত্রার দল পৃথিবীর সবচেয়ে বড় হজযাত্রার দল ছিল। এই দলের সবাই রেশমি কাপড় পরেছিল, এমনকি সবার হাতে সোনার টুকরো ছিল। মুসার সাথে রাজপরিবারের লোক, ব্যবসায়ী, সেনা, চাকর, নাচ গান করার লোক, আরও কৃতদাস সহ প্রায় 60,000 লোক ছিল। এমনকি গরিব দুঃখীদের দান করার জন্য মুসা 100টা ঘোড়া আর 500 চাকরের কাঁধে করে প্রায় 18 টন সোনা নিয়ে গিয়েছিল। যেসব এলাকায় দিয়ে মুসার বাহিনী যেত সেখানে সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো, কারণ এত বিরাট বাহিনী দেখে সবাই মনে করেছিল যে মুসা তার সাথে একটা গোটা শহর তুলে নিয়ে যাচ্ছে। মক্কা যাওয়ার সময় মুসা বাহিনী সাহারা মরুভূমি পেরিয়ে ইজিপ্ট দেশে পৌঁছায়। মুসার কাছে এত লোকজন দেখে ইজিপ্টের সাধারণ লোক অবাক হয়ে যায়, এমনকি ইজিপ্টের রাজা পর্যন্ত এই বিরাট বাহিনী দেখে অবাক হয়ে যায়। মুসা যখন মিশরে এসেছিলেন তখন ইজিপ্টের অর্থনীতি একদম ভালো ছিল না। এখানে গরিব মানুষের অভাব দেখে মুসা তাদেরকে কেজি কেজি করে সোনা দান করেছিলেন, আর মিশরের লোকেরা এত সোনা আগে কখনো দেখেনি। এত সোনা পেয়ে তারা সবাই রাতারাতি বড়লোক হয়ে যায়, আর সবার কাছে এত পরিমাণ সোনা থাকায় মিশরের অর্থনীতি পুরোপুরি ভেঙে যায়। সেই সময় সোনার দাম একদম কমে যায়। বলা হয় মানসা মুসা মিশরে এত পরিমাণ সোনা দান করেছিলেন যে মিশরের অর্থনীতি প্রায় 10 বছরের ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল, আর এই 10 বছরের মিশরের প্রায় 45 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। যেখানে মুসার দানের কারণে একটা গোটা দেশের অর্থনীতি ধসে যায়, সেখানে তার মোট সম্পত্তি ঠিক কত হতে পারে আপনি নিশ্চয়ই আন্দাজও করতে পারছেন। যেহেতু মুসার এই হজযাত্রা মিশরের অর্থনীতির অনেক ক্ষতি হয়েছিল, তাই মক্কা থেকে ফেরার সময় মুসা আবার ইজিপ্টে যান, আর সেখানকার ক্ষতিকে সামাল দিতে তিনি মিশরের কায়রো শহরে সব বড় বড় ব্যবসায়ীদের থেকে চড়া দামে সোনা কিনে নেয়। যদিও অনেকের মতে মুসা তীর্থ করতে যাওয়ার সময় অনেক সোনা খরচ করেছিলেন, তাই তার কাছে সোনা কম পড়েছিল, আর এই জন্যই তিনি চড়া দামে সোনা কিনেছিলেন। তিনি মোটেও শহরের অর্থনীতি বাঁচানোর জন্য এটা করেনি। তবে মুসা ইজিপ্ট ছেড়ে চলে যাওয়ার পরই বেশ কয়েক বছর ধরে ইজিপ্টের লোকেরা তার ব্যাপারে কথা বলতো। মুসার এই তীর্থ যাবার খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং এই খবর ইউরোপ পর্যন্ত পৌঁছায়, আর মুসার এই ইনক্রেডিবল জার্নি তাকে তার সাম্রাজ্যের মালিতে 1375 সালে আটলান্টিক এসে ম্যাপে জায়গা দেয়। আর এই ম্যাপে সুলতান মুসাকে এমনভাবে দেখানো হয় যে তিনি তিম্বাকতু শহরে সোনার সিংহাসনে সোনার লাঠি হাতে নিয়ে বসে আছে। মক্কা যাওয়ার সময় মুসা আরবের রাস্তার ধারে হজ যাত্রীদের থাকার জন্য অনেক জমি এবং বাড়ি কিনেছিলেন, এবং তারপর থেকে যে কোনো হজযাত্রী মক্কা যাওয়ার সময় বিনা খরচে এই ঘরগুলিতে থাকতে পারত। মুসা মক্কা যাওয়ার সময় রাস্তার আশেপাশে অনেক বড় বড় মসজিদ, বড় বড় বাড়ি এবং বড় বড় বিশ্ববিদ্যালয় দেখেছিলেন, আর তখনই তিনি ঠিক করেছিলেন যে তিনি মালিতে এইরকমই বড় বড় মসজিদ, বিল্ডিং এবং বিশ্ববিদ্যালয় বানাবে। তাই মক্কা থেকে ফেরার সময় সে তার সাথে করে বেশ কিছু আর্কিটেক্ট, বই আর স্কলারদের মালিতে নিয়ে এসেছিলেন। ইসলামিক স্কলারদের মধ্যে মুসা প্রফিট মোহাম্মদের বেশ কয়েকজন বংশধরকে মালিতে নিয়ে এসেছিলেন। বিখ্যাত আর্কিটেক্ট ইসাক আহমেদ আল কয়েকজনকে দিয়ে মালির তিম্বাকতু শহরে একটা বিশাল বড় মসজিদ তৈরি করেছিলেন, যেটাকে জিং ক্লেভার বলা হয়। এই আর্কিটেক্ট মালির রাজধানীতে সবার বসার জন্য একটা বিরাট বড় চেম্বার তৈরি করেছিলেন। তার কাজে খুশি হয়ে মুসা তাকে 200 কিলো সোনা, জমি আর দাস উপহার দিয়েছিলেন। এর সাথে মানসা মুসা তিম্বাকতু শহরে অনেকগুলি মসজিদ, ইউনিভার্সিটি আর স্কুলও তৈরি করেছিলেন। মসজিদ, স্কুল, ইউনিভার্সিটি এগুলি তৈরি করে মুসা ইসলামিক শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আর তারপর থেকে তিম্বাকতু শহরকে একটা পবিত্র জায়গা বলে মনে করা হয়। মুসা রাজার মতন চলাফেরা এবং তিম্বাকতু শহরের সব জায়গায় দারুণ দারুণ স্থাপনের জন্য এই শহরের নাম সবার মুখে ছড়িয়ে পড়ে, আর তারপর থেকে সারা পৃথিবীর লোক এই শহরে ঘুরতে আসতো। এই কারণে পৃথিবীর ইতিহাসে জায়গাটি লস্ট সিটি অফ গোল্ড নামে বিখ্যাত হয়ে গেছে। মানসা মুসা মোটামুটি প্রায় 25 বছর মালি সাম্রাজ্যকে শাসন করেছিলেন, আর 25 বছর শাসন করার পর 1332 সালে মানসা মুসা মারা যান। তার মৃত্যুর পর তার ছেলে মানসা মুসা প্রথম মালির পরবর্তী সুলতান হন, কিন্তু মুসার ছেলেমেয়েরা তার এই বিশাল সাম্রাজ্য ধরে রাখতে পারেনি, কারণ মুসা মারা যাওয়ার পরই তাদের মধ্যে হিংসা রেষারেষি শুরু হয়।
মালিতে কার শাসন থাকবে এই নিয়ে তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায়। তাছাড়া মালির আশেপাশের শক্তিশালী সাম্রাজ্যগুলি মালির গৃহযুদ্ধের সুযোগ নিয়ে মালি দখল করার চেষ্টা করছিল। তাই মুসার পর মালির সাম্রাজ্য আর 100 বছরও বেশি টিকতে পারেনি। তবে মানসা মুসার সেই রাজকীয় জীবনের কথা আজও পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। তাই যখনই পৃথিবীতে সবচেয়ে ধনী রাজার কথা বলা হবে মানসা মুসার নাম সবার আগে আসবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনি ইতিহাসের কোন বিষয়ের উপর দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।